রূপশ্রী গল্পগাথায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাবো রহস্যের আড়ালে ভয় অন্তিম পর্ব, রচনা মহুয়া ঘোষ। হেমেন্দ্রের কথা শুনে নিজের ভুলটা ভালোই বুঝতে পারল সচিন, তাই আর ভূমিকা না বেঁধে বলতে শুরু করলো, কৌশিকের বাবা বলাই চ্যাটার্জি একজন উকিল। কৌশিকদের বাড়ির বাইরের ঘরেই ওনার চেম্বার। আজ বেলার দিকে কৌশিকের মা কৌশিকের ঘর থেকে একটা গোঙানির আওয়াজ শুনতে পায়। তখন ভয় পেয়ে বলাই চ্যাটার্জিকে তার চেম্বার থেকে ডেকে নিয়ে যায় সে। বলাই চ্যাটার্জিও কৌশিকের ঘরের কাছে গিয়ে ওই গোঙানির আওয়াজ শুনতে পায়, তাই কৌশিককে ডাকাডাকি করতে শুরু করে ওরা। কিন্তু হাজার ডাকাডাকি আর দরজা ধাক্কানোতেও কৌশিক দরজা খোলে না, শুধু ঘর ঘরে আওয়াজে চেঁচিয়ে ওর বাবা মাকে ওখান থেকে চলে যেতে বলে। ওই রকম একটা পরিস্থিতিতে ওই বাড়িতে অনিকেত বিনয় চ্যাটার্জির সাথে গিয়ে পৌঁছয়। তারপর বিনয় চ্যাটার্জিও ডাকাডাকি করতে শুরু করে কৌশিককে, কিন্তু কৌশিক সেই একই উত্তর দেয়। শেষে অনিকেত দরজার বাইরে থেকে ওকে জানায় যে প্রাচী, সবুজ আর টিয়া অসুস্থ, আর সেই কারণেই ও কথা বলতে চায় কৌশিকের সাথে। এই কথার পর হঠাৎ করেই দরজা খুলে যায়। সঙ্গে সঙ্গে অনিকেত, বিনয় চ্যাটার্জি, বলাই চ্যাটার্জি আর কৌশিকের মা ঘরে ঢোকে। কৌশিক যে বেশ অসুস্থ সেটা অনিকেত ওকে দেখেই বুঝতে পারে। এদিকে কৌশিক ওদের দরজা খুলে দিয়ে গিয়ে চাদর মুড়ি দিয়ে বিছানায় বসে, এমনকি মাথা মুখ ঢেকে বসে। ও শুধু বাদ থাকে ওর চোখ দুটো। কৌশিককে ওভাবে বসতে দেখে অনিকেতের অবাক লাগলেও অনিকেত ওই নিয়ে কোনো প্রশ্ন না করে সোজাসুজি বিষয়বস্তুতে পৌঁছয়। কৌশিককে গোড়া থেকে সবকিছু শোনায় অনিকেত, প্রাচীর কথা, কনাথ সেনের কথা, তাম্বার ওই আশ্রমের কথা, এখানে যে বিভিন্ন প্রক্রিয়া চলছে প্রাচীকে বিপদমুক্ত করার জন্য সেই সব কথা, দুলালি আর পরীর কথা, আমাদের কথায় অনিকেতের সবুজ, টিয়া, ভাস্কর আর কৌশিকের খোঁজ খবর করতে যাওয়ার কথা। অনিকেতের কাছ থেকে সবকিছু শুনে আচমকাই কৌশিক ডুকরে কেঁদে ওঠে। তারপর মুখের উপর চাদর চেপে রেখেই ঘর ঘরে গলায় কাঁদতে কাঁদতে বলে ওঠেও যে ওরা কেউই নাকি বাঁচবে না, ওরা পাঁচজনই নাকি এক এক করে মরে যাবে। এরপর ও যা বলে সেটা সত্যিই অদ্ভুত। ও বলে যে ওরা 6-7 জন বন্ধু নেশার সাথে জড়িয়ে পড়ে আজ বছর 3 হলো। বিভিন্ন ধরনের নেশা করেছে ওরা, আর সেই সব জিনিসের যোগান দিয়েছে ওদের ভাস্করের চেনা পরিচিত এক দাদা প্রিন্স। ওই প্রিন্স বিভিন্ন অসামাজিক কাজের সাথে যুক্ত। বেলেডাঙ্গার এক নাইট ক্লাব ওই প্রিন্সেরই। কৌশিকদের যখন মাদকদ্রব্যের দরকার পড়ে তখন ওরা চলে যায় ওই নাইট ক্লাবেই। রাত 9টার পর প্রিন্স ওই ক্লাবেই থাকে। বছরখানেক আগে সবুজ ওই দলে নিয়ে আসে প্রাচীকে। প্রাচীর প্রথম দিকে ওদের সাথে সবসময় যেতে পারলেও পরের দিকে সবসময় বাড়ি থেকে বেরোতে পারতো না, তাই প্রিন্স ঠিক কাউকে না কাউকে দিয়ে প্রাচীর কাছে মাদকদ্রব্য পৌঁছে দিত। কিন্তু 15-16 দিন আগে একটা বাজে ঘটনার সাথে জড়িয়ে পড়লো ওরা। সেদিন ওরা 5 জনে গিয়েছিল ওই নাইট ক্লাবে, ভাস্কর, কৌশিক, সবুজ, প্রাচী আর টিনা। বাকি 2-3 জন বিভিন্ন কারণে যোগ দিতে পারেনি ওদের সাথে। ওই নাইট ক্লাবের ভেতর দিকে 3-4টে ঘর আছে। ওই ঘরগুলোর মধ্যে একটাতে গিয়ে বসেছিল ওরা। একটু রাত বাড়তে ওদের যখন নেশা বেশ চড়ছিল তখন প্রিন্স এসে বসেছিল ওদের সাথে। কথায় কথায় জানিয়েছিল ওদের একটা অদ্ভুত নেশার কথা। বলেছিল ওদের যে পৃথিবীর অনেক দেশেই নাকি মানুষের রক্ত পান করে মানুষ নেশা করে। এই নেশা করার পর শরীর নাকি ঝরঝরে হয়ে যায়, শরীরের ক্ষমতা বেড়ে যায় কয়েক গুণ। শুনে কৌশিকরা 5 জনেই থমকে গিয়েছিল। তারপর ভাস্কর আবদার করতে শুরু করেছিল প্রিন্সের কাছে যে ওই নেশা তারাও করতে চায়। নেশার ঘুরে প্রাচীও নেচে উঠেছিল। ওদের দুজনের দেখা দেখি সবুজ আর টিনাও বায়না ধরেছিল প্রিন্সের কাছে। ওদের কথা শুনে প্রিন্স রাজি হয়ে গিয়েছিল, বলেছিল যে 1 ঘন্টার মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে। শুনে অবাক হয়ে গিয়েছিল ওরা, যদিও জানতো ওরা যে প্রিন্স মেয়ে পাচারকারী দলের সাথে যুক্ত বা মানব শরীরের অঙ্গ পাচারের সাথে যুক্ত, কিন্তু মানুষের রক্তও যে ও নেশার জন্য যোগান দেয় সেটা ওরা জানতো না। ওদের অবাক হয়ে যেতে দেখে প্রিন্স সেদিন ওদের জানিয়েছিল যে কম বয়সী মেয়ে হাতে এলে ওরা ওদেরকে পাচার করে দেয় বিভিন্ন জায়গায়, আর 30 বছরের উপর বয়স যেসব মেয়েদের তাদের শরীর থেকে অঙ্গ বার করে নিয়ে পাচার করে ওরা। এই সময় রক্তও বার করে নেয় ওরা। তারপর ওই রক্ত গরম থাকতে থাকতে যারা নেশা করে তাদের কাছে পৌঁছে দেয়। প্রিন্সের কথা শুনে অবাক হয়ে গিয়েছিল ওরা। তখন প্রিন্স আরো জানিয়েছিল ওদের যে একজন মহিলা আর একটা 10-12 বছরের মেয়ে একদিন আগেই ওদের হাতে এসেছে। মেয়েটার সওদা হতে কদিন সময় লাগবে, কিন্তু বউটার শরীরের অঙ্গ সেই রাতেই পাচার হবে।
তাই 1 ঘন্টার মধ্যেই ওরা পেয়ে যাবে রক্ত। কিন্তু সবকিছু শুনে সেদিন মানা করেছিল কৌশিক, তবে ভাস্কর ওকে চুপ করে দিয়েছিল। সাচি, সবুজ আর টিনাও ওর কথা শোনেনি। মাদকদ্রব্যের নেশায় সেদিন এতটাই বোধ হয়েছিল ওরা সবাই যে ভুল ঠিক বিচার করার ক্ষমতাই ছিল না ওদের। কৌশিকও নেশা করেছিল, কিন্তু তাও বুঝতে পারছিল যে ওরা ভুল করছে। সেদিন ঘন্টাখানেক পরে 5টা গ্লাসে টাটকা রক্ত এসে পৌঁছেছিল ওদের কাছে। ভাস্কর, চাচি, সবুজ আর টিনা নেশার ঘোরে গ্লাস তুলে নিয়ে টাটকা রক্ত হু হু করে গলায় ঢেলেছিল, কিন্তু কৌশিক পারেনি। খানিকটা গলায় ঢালতেই ভেতর থেকে বমি উঠে এসেছিল। বমি হয়ে যেতেই নেশার ঘোর খানিকটা কমে এসেছিল কৌশিকের, তাই দৌড়ে বেরিয়ে গিয়েছিল ও নাইট ক্লাব থেকে। তারপর বাইক তুলে নিয়ে কোনো মতে গিয়ে পৌঁছেছিল বাড়িতে। ভাস্কর, চাচি, সবুজ আর টিনা কখন ফিরেছিল সেটাও ও জানে না, কিন্তু দিন তিনেক পরে ও ফোন পেয়েছিল ভাস্করের। ভয়াতুর গলায় ভাস্কর জানিয়েছে ওকে যে সর্বক্ষণ কাউকে যেন ওর আশেপাশে অনুভব করতে পারছে ও। তার সাথে এও জানিয়েছিল ভাস্কর যে থেকে থেকে ওর মাথা টলছে, ঠিকঠাক ভাবে চলাফেরাও করতে পারছে না ও। তারপর ভাস্করের আর কোনো ফোন পায়নি কৌশিক। সবুজ, চাচি আর টিনা এই কিছুদিনে ওকে কোনো ফোন করেনি, আর কৌশিকও ওদের সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করেনি, কারণ এর মাঝে ভাস্করের মতো কৌশিকও কাউকে ওর আশেপাশে অনুভব করতে শুরু করেছিল। তাই ভয়েতে নিজেকে ঘরবন্দি করে ফেলেছিল। কিন্তু আজ থেকে দিন 4 আগে পাড়ার এক বন্ধুর কাছ থেকে ফোন পেয়েছিল কৌশিক যে ভাস্কর তার বাড়ির দোতলার সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে মাথায় ভীষণ আঘাত পেয়েছে। শুনে কৌশিকের ভয় আরো বেড়ে গেছিল, কারণ কৌশিকেরও তখন বিভিন্ন উপসর্গ দেখা দিতে শুরু করেছিল। ওর জিভ আর গলায় অসম্ভব জ্বালা যন্ত্রণা শুরু হয়েছিল। খাওয়ার কষ্ট, কথাবার্তার কষ্ট থেকে শুরু করে অনেক কিছুই শুরু হয়ে গিয়েছিল ওর। এমনকি সবসময় ও মুখের মধ্যে রক্তের নোনতা স্বাদটা অনুভব করতে শুরু করেছিল। এদিকে ভাস্করকে হাসপাতালে ভর্তি করানোর পর ভাস্করের অবস্থা খারাপের দিকেই যেতে থেকেছিল। একভাবে রক্তক্ষরণ হতে থেকেছিল ওর মস্তিষ্ক থেকে। ডাক্তাররা কোনোভাবেই আটকাতে পারেনি রক্তক্ষরণকে। শেষে গত পরশু রাতে মারা যায় ভাস্কর। এই খবরটা পাওয়ার পরই কৌশিক বুঝতে পেরে গিয়েছিল যে তাদের কারোর পক্ষেই বাঁচা সম্ভব নয়। এক এক করে ওরা সবাই শেষ হয়ে যাবে। এই সব ঘটনা বলার পর কৌশিক ওর মুখের সামনে থেকে চাদর সরিয়ে অনিকেতদের দেখিয়েছিল ওর মুখের ভেতরটা। তাই দেখে আটকে উঠেছিল অনিকেতরা সবাই। অনিকেত যা জানালো আমায় সেটা হলো ও কৌশিকের জিভটা ফুলে বেশ মোটা হয়ে গেছে, নীল শিরার মতন কিছু একটা ওর জিভটাকে যেন চারদিক থেকে পাকিয়ে আছে, আর তার উপর ঘায়ে মুখ ভর্তি, মুখের ভেতর সর্বত্র শুধু ঘা, এমনকি আলজিভের কাজ পর্যন্ত ভর্তি ঘা। সচিনের কথা শেষ হতেই নিস্তব্ধতা নেমে এলো সাধনা কক্ষে। ঘটনাটা শুনে এতটাই অবাক হয়ে গিয়েছিল সবাই যে কিছুক্ষণ অবধি কেউ কোনো কথা বলতে পারলো না। তারপর একসময় নিজেকে খানিকটা ধাতস্থ করে বলে উঠল বাবা দুর্গেও, ছি, ভাবতেও লজ্জা করছে আমার। এরা নিজেদের মানুষ বলে? এদের মধ্যে কি সামান্যতম মনুষ্য বোধও নেই? রক্তের নেশা করতে চেয়েছিল এরা, এই নেশা করে এরা আনন্দ পেতে চেয়েছিল। ছি। বাবা দুর্গের কথা শেষ হতেই হেমেন্দ্র বলে উঠল, সব দোষ আমার আর মিতার, আমরা সাচিকে ঠিক করে মানুষ করতে পারিনি। কথাটা বলেই মাথা নিচু করে বসে রইল হেমেন্দ্র। হেমেন্দ্রের মনের অবস্থা বেশ বুঝতে পারছিল সচিন, কিন্তু এই মুহূর্তে ওই নিয়ে না ভেবে বাবা দুর্গের উদ্দেশ্যে বলে উঠল সে, বাবা তাহলে এখন কি করবেন? কি আর করব, এদের বাঁচানোরই চেষ্টা করব। এদের 5 জনের মধ্যে একজন তো শেষ হয়েই গেছে, কিন্তু বাকি 4 জনকে বাঁচানোর চেষ্টা করব। যদিও এদের প্রতি সামান্যতম সহানুভূতিও নেই আমার, কিন্তু এদের মা বাবাদের কথা ভেবে চেষ্টা করব এদের বাঁচানোর। তারপর ভাগ্যে যা আছে তাই হবে। বাবা দুর্গের কথা শুনে খানিকটা স্বস্তি পেল সচিন। এদিকে বাবা দুর্গের কথা শেষ হতেই কপিনজল আর সত্যকে ডেকে সন্তর্পণে কিছু কথা বলল। তারপর ফিরল সচিনদের দিকে। অনিকেতকে বল ওই ক্লাবে যেতে, যদি পরীকে উদ্ধার করতে পারেও তাহলে দুলালির আত্মাকে আয়ত্তে আনতে সুবিধা হবে আমার। কৌশিকের বলা কথা থেকে বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে যে দুলালি আর পরী যে রাতে নিরুদ্দেশ হয়েছিল সেই রাতে ওরা প্রিন্সের খপ্পরে পড়েছিল, এবং ওর পরের রাতেই দুলালিকে হত্যা করেছিল ওরা। ওর শরীরের অঙ্গ ওই রাতেই পাচার হয়েছিল, আর রক্ত এসে পৌঁছেছিল সাচিদের 5 জনের কাছে। পৃথিবী ছেড়ে এইভাবে চলে যেতে হবে এটা স্বপ্নেও ভাবেনি দুলালি, তাই প্রতিশোধ নিতে বদ্ধপরিকর হয়েছিল সে। এরপরেই সাচিদের 5 জনের বিভিন্ন রূপে রক্তক্ষরণ হতে শুরু করেছিল। সাচির বমির সাথে, সবুজের কাশির সাথে,
টিনার নাক থেকে, ভাস্করের মস্তিষ্ক থেকে, আর কৌশিকের জিভ থেকে। কৌশিক যেহেতু বারবার সবাইকে বাধা দিয়েছিল আর কিছুটা রক্ত পান করে বমি করে ফেলেছিল, তাই ওর অবস্থা অন্যদের চেয়ে ভালো। দুলালির রক্ত পান করে যেহেতু ওরা ফুর্তি করতে চেয়েছিল, তাই দুলালি প্রতিশোধ নিতে এদের শরীর থেকে রক্তকে নিংড়ে বার করে নিতে চায়। কিন্তু এর সাথে দুলালি পরীকেও ওই দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে চায়। তাই সাচিকে দিয়ে পরী একের পর এক ছবি আঁকিয়েছিল দুলালি। আর যদি পরীকে কোনোভাবে উদ্ধার করতে পেরেছে অনিকেত, তাহলে দুলালির তেজ কিছুটা কমবে। বাবা দুর্গের কথা শেষ হতেই বলে উঠল শচীন, বাবা অনিকেতকে বলতে হবে না, ও আর বিনয় চ্যাটার্জি বেলেডাঙ্গা থানা থেকে ফোর্স নিয়ে কিছুক্ষণের মধ্যেই পৌঁছবে ওই নাইট ক্লাবে। তারপর পরীকে উদ্ধার করার সর্বতভাবে চেষ্টা করবে। শচীন থামতেই বাবা দুর্গেও ব্যস্ত হয়ে পড়ল। আবার নতুনভাবে শুরু হলো আয়োজন। তিনজন শিষ্য আর সত্য মিলে চটপট এগিয়ে নিয়ে যেতে শুরু করলো কাজকে। আবার 33টা কালো মোমবাতি এনে লাগানো হলো সাচির চারদিকে। আবার কালো সুতোকে মন্ত্রপুত করে নিয়ে বাঁধা হলো সাচির হাত আর পাকে। তারপর প্রায় সন্ধ্যে 6:30 নাগাদ বাবা দুর্গেও বসলো পুজোয়। সঙ্গে সঙ্গে তিনজন শিষ্য মিলে চীনামাটির বাটির ভেতর যে সব প্রদীপ জ্বলছিল সেইগুলোকে নিভিয়ে দিয়ে কালো মোমবাতিগুলোকে জ্বালিয়ে দিয়ে গিয়ে বসলো নিজেদের জায়গায়। এরপর সে একই নিয়মে এগোতে শুরু করলো বিধি। সত্য সেই চীনামাটির বাটি দুটোর চারদিকে কারুকার্য করা লাঠি দুটোকে ঘোরাতে শুরু করলো। আর বাবা দুর্গেও আর কপিনজল বিড়বিড় করে মন্ত্র বলতে বলতে সামনে রাখা প্রদীপের তেলে নিজেদের ডান হাতের তর্জনীকে ডুবিয়ে মেঝেতে একের পর এক ফোঁটা দিয়ে যেতে লাগলো। কিন্তু এবার বোধ হয় ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল দুলালি। 1 ঘন্টা পেরিয়ে যেতেও কোনো আওয়াজ হলো না। নিস্তব্ধ সাধনা কক্ষে সবাই কান খাড়া করে বসে রইল। কিন্তু যে শব্দটা শোনার জন্য সবাই অস্থির হয়েছিল, সেই শব্দটা কিছুতেই শুনতে পেল না। ধীরে ধীরে অধৈর্য হয়ে পড়তে লাগলো সবাই। এইরকম একটা সময় হঠাৎই একটা কড়কড় করে শব্দ হওয়াতে চমকে উঠল সাধনা কক্ষে উপস্থিত সবাই। সাথে সাথে সবার নজর চলে গেল চীনামাটির বড় আকারের বাটি দুটোর দিকে, যার চারদিকে কারুকার্য করা লাঠি দুটোকে ঘোরানো ছিল সত্য। আর নজর যেতেই দেখতে পেল সবাই যে দুটো বাটি কয়েক টুকরো হয়ে ছড়িয়ে পড়ছে জায়গাটাতে। আচমকা এরকম ঘটে যেতে সত্য থমকে গিয়ে তাকালো বাবা দুর্গের দিকে। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই তাণ্ডব শুরু হলো সাধনা কক্ষে। হু হু করে গাঢ় কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো কালো মোমবাতিগুলো থেকে। তারপর সেই গাঢ় কালো ধোঁয়া ঝড়ের রূপ নিয়ে পুরো সাধনা কক্ষে ছুটে বেড়াতে লাগলো। সাধনা কক্ষের সবকিছুকে লন্ডভন্ড করে দিতে লাগলো এই ঝড়। বাবা দুর্গেও আর কপিনজলের সামনে যে বড় আকারের প্রদীপটা জ্বলছিল সেটাও ওই ঝড়ের তাণ্ডবে নিভে গেল। কিন্তু বাবা দুর্গেও আর কপিনজল কোনো দিকে মন না দিয়ে একভাবে বিধি করে যেতে লাগলো। বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করতে করতে এই নিভে যাওয়া প্রদীপের তেলে ডান হাতে তর্জনীকে ডুবিয়ে মেঝেতে ফোঁটা দিয়ে যেতে লাগলো। কিন্তু শেষ রক্ষা হলো না যেন। হঠাৎই সাধনা কক্ষে একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। আর তারপরেই অচেতন সাচির মুখ, নাক, কান দিয়ে রক্তের ধারা বেরিয়ে আসতে লাগলো। সাথে সাধনা কক্ষের দরজার কাছে রাখা ঘন্টাটা বিকট জোরে বাজতে লাগলো। সাচির অবস্থা দেখে চিৎকার করে কেঁদে উঠল মিতা। মিতাকে ওভাবে কেঁদে উঠতে দেখে ময়না থতমত খেয়ে গেল। এদিকে হেমেন্দ্র, শচীন, অরণ্য আর নূপুর বেশ বুঝতে পারছিল যে পরিস্থিতি আওতার বাইরে চলে গেছে। তাই প্রচন্ড হতাশায় অস্থির হয়ে পড়লো সবাই। এইরকম একটা সময় আচমকাই সবকিছু শান্ত হয়ে গেল। এইরকম হট করে ঝড়কে থেমে যেতে দেখে সাধনা কক্ষে উপস্থিত সবাই থমকে গেল। তারপর ভালো করে চারিদিকে দৃষ্টি ঘোরাতেই বুঝতে পারলো ওরা যে দরজার কাছে রাখা ঘন্টাটা আর বাজছে না। কালো মোমবাতিগুলো থেকে হু হু করে গাঢ় কালো ধোঁয়া বেরোচ্ছিল, সেটাও বেরোচ্ছে না। সাচির মুখ, কান, নাক থেকে রক্ত বেরোনোও বন্ধ হয়ে গিয়েছে। দুর্গন্ধটাও যেন উবে গিয়েছে। আচমকা আসা এই পরিবর্তন কেউ বুঝতে না পারলেও বাবা দুর্গেও বুঝতে পেরেছিল। তাই চেঁচিয়ে বলে উঠল, পরীকে উদ্ধার করা গেছে। পেরেছে ওরা পরীকে ওই দুষ্কৃতীদের হাত থেকে বার করে আনতে। বাবা দুর্গে ওর কথা শেষ হতেই শচীনের ফোন বেজে উঠল। সঙ্গে সঙ্গে ফোন অন করে কানে চেপে ধরল শচীন। তারপর মিনিট খানেক পর ফোন রেখেই বলে উঠল, হ্যাঁ বাবা, পরীকে উদ্ধার করা গেছে। ওই নাইট ক্লাবের নিচে একটা ঘর বানানো আছে। প্রিন্সের সাকরেদদের ধরে মারধর করতেই তারা সবকিছু বলে দিয়েছে। ওই ঘরে যাওয়ার রাস্তাও দেখিয়ে দিয়েছে। ওই ঘর থেকে পরী সমেত 6টা মেয়েকে উদ্ধার করেছে পুলিশ।
সব কটা মেয়েরই 10 থেকে 15 মধ্যে বয়স। প্রিন্সকে এখনো ধরতে পারেনি পুলিশ, তবে চেষ্টা চালাচ্ছে ওরা। শচীনের কথা শেষ হতেই বাবা দুর্গেও বেশ জোরে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলো। সঙ্গে সঙ্গে কপিন জল বাবা দুর্গের হাতে তুলে দিল সেই কাঁচের ছোট্ট বলটা। বাবা দুর্গেও ওই বলটাকে নিজের হাতে চেটোয় রেখে বাঁ হাতটাকে উঁচু করে ধরল। মিনিট 5 গেল না, একটা ছায়ামূর্তি আস্তে আস্তে ফুটে উঠল প্রাচীর মাথার কাছটাতে, আর ফুটে উঠেই ধীরে ধীরে মিলিয়ে গেল হাওয়ায়। সাথে সাথে বাবা দুর্গেও বাঁ হাতের চেটোয় রাখা কাচের বলটা থেকে জোরালো আলো ছড়িয়ে পড়ল। সেই আলোটা আস্তে আস্তে কাচের বলটা থেকে বেরিয়ে এগিয়ে গেল সাধনা কক্ষের দরজার দিকে। তারপর দরজার নিচে সামান্য ফাঁক দিয়ে গলে বেরিয়ে গেল সাধনা কক্ষের বাইরে। সাথে সাথে বাবা দুর্গের ইশারায় 3 জন শিষ্য আর সত্য উঠে দাঁড়ালো। 4 জন মিলে চটপট কালো মোমবাতিগুলোকে নিভিয়ে দিয়ে চীনামাটির ভেতর রাখা প্রদীপগুলোকে জ্বালিয়ে দিল। তারপর ধনুচি আর কমণ্ডলু দুটোর মাথায় ঢাকনা দিয়ে একজন শিষ্য গিয়ে ঘন্টাটাকে 3 বার বাজালো। ঘন্টা বেজে যেতেই বাবা দুর্গেও বলে উঠল, দুলালির আত্মা ফিরে গেছে ওর নিজের জগতে, আর কোনো চিন্তা নেই, এবার তোরা বিপদমুক্ত। কাল সকালের মধ্যেই সাচির জ্ঞান ফিরে আসবে। সাচির বন্ধুরাও বিপদমুক্ত হয়েছে, শুধু যা ভাস্করকে বাঁচানো গেল না। সবই কর্মের ফল, কি আর করা যাবে। ভাস্কর যদি প্রথমে এই জেদ না ধরতো, তাহলে হয়তো কারুকেই এই বিপদে পড়তে হতো না। যাক, এই বিপদ থেকে যে মুক্তি পাওয়া গেছে, এই অনেক। বাবা দুর্গের কথায় হেমেন্দ্রদের সবার মুখে হাসি ফুটে উঠল। ওদের সব চিন্তা যেন নিমেষে উধাও হয়ে গেল। এদিকে কথাটা বলেই বাবা দুর্গেও উঠে পড়ল নিজের জায়গা থেকে। তারপর সত্যের দিকে ফিরে বলে উঠল, সারাদিনে কারোরই সেভাবে খাওয়া দাওয়া হয়নি, তাই সবার ঘরে খাবার পৌঁছানোর ব্যবস্থা করো সত্য। কথাটা বলেই বাবা দুর্গেও শচীনদের দিকে ফিরে বলতে শুরু করলো, চাচি আজ রাতে এই সাধনা কক্ষেই থাকবে, সত্য আর একজন শিষ্য থাকবে ওর সাথে। তোরা ঘরে গিয়ে বিশ্রাম নে, রাতের খাবার তোদের ঘরেই পৌঁছে দেওয়া হবে। চাচি কাল সকালের মধ্যেই জ্ঞান ফিরে আসবে, তারপরে আশা করি ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। বাবা দুর্গেদের কথা শেষ হতে না হতেই শচীনের ফোন বেজে উঠল। স্ক্রিনে অনিকেতের নাম ফুটে উঠতে দেখেই শচীন চটপট ফোন অন করে কানে চেপে ধরল। তারপর মিনিট 5 ধরে কথোপকথন চালিয়ে ফোন রেখে সবার দিকে তাকিয়ে বলে উঠল, প্রিন্স ধরা পড়েছে। ওই নাইট ক্লাবে পুলিশ এত সন্তর্পণে ধরপাকড় চালিয়েছিল যে খবরটা প্রিন্স অব্দি পৌঁছতে পারেনি। তাই প্রতিদিনের মতন আজও রাত 9টা নাগাদ এসে পৌঁছেছিল ও নাইট ক্লাবে, আর তখনই পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। দুলালি আর পরীর কথা জানতে চাওয়াতে ও বলেছে যে দুলালির স্বামী গদাই নস্করী ওর কাছে দুলালি আর পরীকে বিক্রি করেছে। এরপর পরীকে জিজ্ঞাসাবাদ করে যা জানা যায় তা হলো, ওর বাবার কথাতেই ও আর ওর মা শামপুকুর থেকে বাস ধরে বেলডাঙ্গায় গিয়েছিল। তারপর বেলিডাঙ্গার বাস থেকে ওর বাবা ওকে আর ওর মাকে নিয়ে গিয়েছিল ওই ক্লাবে। ওই ক্লাবের একটা ঘরে ওদের 3 জনকে শরবত খেতে দেওয়া হয়েছিল। শরবত খাওয়ার পর হঠাৎ করেই পুরীর ঘুম পেতে শুরু করেছিল। এরপর যখন ওর ঘুম ভেঙেছিল, তখন ও দেখেছিল যে একটা ঘরে ও আর ওর মা বন্দী হয়ে আছে, ওর বাবাকে আর খুঁজে পায়নি। এর একদিন পর 2 জন লোক এসে ওর মাকে নিয়ে চলে গেল। তারপর থেকে ওর মাকেও আর দেখতে পায়নি ও। এর 2-1 দিন পর থেকে একটা একটা করে মেয়ে বাড়তে থেকেছিল ওর ঘরে। শচীনের কথা শেষ হতেই বাবা দুর্গেও বলে উঠল, মানুষ যে আর কত নিচে নামবে কে জানে। নিজের মেয়ে বউকে বিক্রি করে দিতে এতটুকু বাঁধলো না ওই লোকটার। তার উপর পুলিশের কাছে গিয়ে অভিনয় করে নিরুদ্দেশের রিপোর্ট লেখাতে যায় যাতে ওর উপর কারোর সন্দেহ না হয়। ভাবতে খুবই খারাপ লাগছে। বাবা অনিকেত বলল যে শামপুকুর থানাকে জানানো হয়েছে, ওরা আজ রাতেই গদাই নস্করকে অ্যারেস্ট করবে। কিন্তু একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না বাবা, সেটা হলো দুলালির আত্মা প্রিন্সের কোনো ক্ষতি করলো না কেন? শচীনের প্রশ্ন শুনে বলে উঠল বাবা দুর্গেও, দুলালির শরীরের রক্ত চাচিদের 5 জনের শরীরে প্রবেশ করেছিল, তাই দুলালি এদের কাছে খুব সহজেই পৌঁছতে পারছিল। কিন্তু প্রিন্স বা স্বামী গদাই নস্করের কাছে পৌঁছানো ওর পক্ষে হয়তো কষ্টকর হচ্ছিল। তাই ওদের উপর রাগ থাকলেও ও হয়তো অপারগ ছিল। কথাটা বলেই বাবা দুর্গেও এগোতে শুরু করলো সাধনা কক্ষের দরজার দিকে। আর প্রায় সাথে সাথে বাবা দুর্গে ওর সামনে গিয়ে পথ আগলে দাঁড়ালো ময়না। ময়নাকে এভাবে এগিয়ে গিয়ে বাবা দুর্গের পথ আগলে দাঁড়াতে দেখে সবাই থমকে গেল। কিন্তু ময়না সেসব দিকে মনোসংযোগ না করে বলে উঠল, বাবা দুর্গের দিকে চেয়ে, আমার স্বামীকে ফিরিয়ে দিন,
না হলে আমিও এখানেই থাকবো। ময়নার কথা শেষ হতেই সাধনা কক্ষে আবার নিস্তব্ধতা নেমে এলো। বাবা দুর্গেও ময়নার কথা শুনে একটু গম্ভীর হয়ে গেল। তাই কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে দাঁড়ালো কপিনজলের সামনে। তারপর বলে উঠল, তুমি কি চাও কপিনজল? বাবা দুর্গের কথা শুনে কপিনজল বেশ অস্থির হয়ে বলে উঠল, বাবা, আজ এত বছর পরে আমার চোখের সামনে একটু একটু করে অনেক দৃশ্য ফুটে উঠছে। ছোট ছোট কিছু কথাও যেন মনে পড়ে যাচ্ছে। এইভাবে দোলাচলের মধ্যে আমি থাকতে পারছি না। আমি চাই যে আমার স্মৃতিশক্তি ফিরে আসুক। বেশ, তাহলে আমি আবার চেষ্টা করব তোমার স্মৃতিশক্তি ফেরানোর। যখন খানিকটা মনে পড়তে শুরু করেছে তখন আশা করি চেষ্টা করলে আবার স্মৃতিশক্তিকে ফেরাতে পারবো আমি। কিন্তু স্মৃতিশক্তি ফিরে এলে তোমার আর এখানকার কোনো কথা মনে থাকবে না। বাবা দুর্গের কথা শুনে কপিনজল থমকে গেল। কিন্তু ও কিছু বলার আগেই বাবা দুর্গের কথার রেশ টেনে আবার বলতে শুরু করলেন, তবে আমার মনে হয় তোমার ফিরে যাওয়াই উচিত। তোমার স্ত্রী, ছেলে মেয়ে আজ এত বছর ধরে তোমার জন্য অপেক্ষা করে আছে। সন্ন্যাসী জীবন তো অনেকদিন কাটালে, অনেক মানুষের উপকারও করলে, এবার ফিরে যাও সংসারে। কথাটা বলেই বাবা দুর্গেও ঘুরে দাঁড়ালো সত্যের দিকে। তারপর বলে উঠল, ব্যবস্থা করো সত্য, এখনই বসবো আমি কপিনজলকে নিয়ে। বাবা দুর্গের আদেশ পেতেই সত্য আর ওই 3 শিষ্য কাজে নেমে পড়ল। তারপর ব্যবস্থা সম্পূর্ণ হতেই বাবা দুর্গেও ফিরল মিতার দিকে। কিভাবে দেবেশের থেকে প্রতিশোধ নিয়েছিল সেদিন? বাবা দুর্গের প্রশ্ন শুনে অস্বস্তিতে পড়ে গেল মিতা। বাড়ির সবার দিকে একবার তাকিয়ে নিয়ে তাই মুখ নিচু করে বসে রইল কিছুক্ষণ। তারপর একসময় বলতে শুরু করলো, দেবেশ আর ময়নার বিয়েটাকে আমি কিছুতেই মেনে নিতে পারিনি। বাপের বাড়ির সবার কাছে মাথা নুয়ে গেছিল আমার। তাই মনে মনে ঠিক করেছিলাম যে যেদিন সুযোগ পাবো সেদিনই তছনছ করে দেবো ওদের সংসারকে। নুপুরের যখন বছর 5 বয়স তখন হঠাৎ করেই সুযোগ এসেছিল আমার কাছে। আমার কাজের একটা মেয়ে খবর এনেছিল যে একটা সাধু নাকি বিভিন্ন ধরনের শেকড় বাকড় দেয়। খবর পেয়ে আমি ওই কাজের মেয়ের সাথে গিয়েছিলাম ওই সাধু বাবার কাছে। তারপর ওর কাছ থেকে এনেছিলাম একটা শিকড়। সাধু বলেছিলেন যে এই শিকড়কে পুড়িয়ে তার গন্ধ যদি কাউকে শুকানো হয় তাহলে সে পাগল হয়ে যাবে। তাই দেবেশ যখন একদিন কলেজ থেকে ফিরছিল তখন আমি কাজের মেয়েটাকে দিয়ে ওকে ডেকে পাঠাই। তারপর ও আসতে ওকে বসিয়ে আমি একথা সে কথা বলতে থাকি। এই সময় আমার কাজের মেয়েটা একটা বড় প্রদীপের মধ্যে সেই শেকড়টাকে পুড়িয়ে নিয়ে দেবেশের নাকের সামনে ধরেছিল। কাজের মেয়েটা আর আমি দুজনেই আঁচল দিয়ে নাক চাপা দিয়ে রেখেছিলাম। এদিকে আচমকা গন্ধটা দেবেশের নাকে ঢুকতেই দেবেশ জ্ঞান হারিয়েছিল। ও জ্ঞান হারানোর পরও কাজের মেয়েটা ওই প্রদীপটাকে ধরে রেখেছিল ওর নাকের সামনে। যখন শেকড়টা সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছিল তখন ও প্রদীপটাকে সরিয়ে নিয়ে চলে গিয়েছিল ওখান থেকে। এরপর যখন জ্ঞান ফিরেছিল দেবেশের তখন ভারী অবাক লেগেছিল আমার দেখে যে দেবেশ আমার বাড়িতে কেন এসেছিল বা কখন এসেছিল সেটাই মনে করে উঠতে পারছে না। এরপর আস্তে আস্তে দেবেশের মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছিল। তারপর তো একদিন আচমকাই নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। মিতার কথা শেষ হতেই চেঁচিয়ে উঠল হেমেন্দ্র, এত নীচ তুমি! একটা মানুষের জীবনকে এভাবে শেষ করে দিতে একটিও খারাপ লাগলো না তোমার? হেমেন্দ্রের কথা শেষ শুনে মাথা নিচু করে বসে রইল মিতা। এদিকে হেমেন্দ্রের কথা শেষ হতেই বাবা দুর্গেও প্রশ্ন করে উঠল মিতার দিকে তাকিয়ে, শেকড়টা কেমন ছিল? বাবা দুর্গের প্রশ্ন শুনে একটু মনে করে বলতে শুরু করলো মিতা, অনেক বছর আগের কথা, তাই মনে নেই এতটা। তবে এটুকু বলতে পারি যে যতবারই শেকড়টা হাতে নিয়েছিলাম আমি ততবারই তেলের মতন কিছু একটা লেগে যাচ্ছিল আমার হাতে। মিতার কথা শেষ হতেই বাবা দুর্গেও সত্যের দিকে ফিরে বলে উঠল, কিছু বুঝলে সত্য? হ্যাঁ বাবা, অনুমান করতে পারছি কি ধরনের শেকড় ওটা। তাহলে ব্যবস্থা করো। বাবা দুর্গের কথা শেষ হতেই সত্য বেরিয়ে গেল সাধনা কক্ষ থেকে। তারপর কিছুক্ষণের মধ্যেই একটা মাঝারি আকারের শিশি নিয়ে ফিরে এসে বাবা দুর্গের হাতে ধরিয়ে দিল। এরপর শুরু হলো বিধি। সাধনা কক্ষের মাঝখানে প্রাচীর কাছ থেকে খানিকটা দূরে বাবা দুর্গের কথায় চিত হয়ে শুলো কপিনজল। ও শুয়ে পড়তেই বাবা দুর্গেও বসলো ওর পাশে। তারপর ওর 2 চোখের ওপর নিজের হাতটাকে রেখে চোখ বন্ধ করলো। প্রায় মিনিট 15 এভাবে বসে থাকার পর বাবা দুর্গেও কপিনজলের চোখের উপর থেকে নিজের হাতকে সরিয়ে নিল। এই 15 মিনিটের মধ্যেই কপিনজল গভীর ঘুমে ডুবে গেল। এদিকে বাবা দুর্গেও কপিনজলের চোখের উপর থেকে হাত সরিয়ে নিয়েই ওই শিশি থেকে তেলের মতন একটা কিছু
নিজের হাতে ঢেলে কপিন জলের কপালে, মুখে, নাকে, গলায় সর্বত্র লাগাতে শুরু করলো। সঙ্গে সঙ্গে একটা ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ল পুরো সাধনা কক্ষে। এই তেল লাগানো হয়ে যেতেই সত্য এগিয়ে এসে বাবা দুর্গের হাতে একটা কালো সুতো ধরিয়ে দিল। বাবা দুর্গে ওর সাথে সাথে ওই সুতোটাকে কপিন জলের মাথার চারদিক থেকে পেঁচিয়ে নিয়ে কপালের কাছে এনে একটা গিঁট বেঁধে দিল। তারপর আস্তে আস্তে কপিন জলের কানের কাছে মুখ নিয়ে গিয়ে প্রশ্ন করলো, তোমার নাম কি? কিন্তু কোনো উত্তর এলো না কপিন জলের কাছ থেকে। তাই বাবা দুর্গেও আরো 2-3 বার একই প্রশ্ন করে গেল, কিন্তু তাও উত্তর এলো না। শেষে বাবা দুর্গেও এই প্রশ্ন বদলে অন্য প্রশ্ন করলো, স্ত্রীর নাম কি? ময়না। আচমকাই জড়ানো গলায় বলে উঠল কপিন জল। সঙ্গে সঙ্গে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো বাবা দুর্গেও। তারপর ময়নার দিকে তাকিয়ে বলে উঠল, তোমার স্বামী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, ওর সব কিছু মনে পড়ে গেছে। এখন ও গভীর ঘুমের মধ্যে আছে। কাল সকালে যখন ও উঠবে তখন ওর এখানকার কোনো কথাই মনে থাকবে না। ওর নাম যে কোনোদিন কপিন জল ছিল সেটাই ও মনে করতে পারবে না। কথাটা বলেই বাবা দুর্গেও বেরিয়ে গেল সাধনা কক্ষ থেকে। কপিন জলকে হারিয়ে খানিকটা যেন ভেঙে পড়েছিল সে। এরপর পরের দিন মানে মঙ্গলবার দুপুরের দিকে হেমেন্দ্ররা সুস্থ সাচি আর দেবেশকে নিয়ে রওনা দিল সনদপুরের উদ্দেশ্যে। বাবা দুর্গের কথা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল, কারণ দেবেশের এই আশ্রমের কথা এতটুকুও মনে পড়েনি। ও যে কোনোদিন কপিন জল ছিল সে কথাও ওর মনে থাকেনি। অবশ্য সকালে সাধনা কক্ষে ঘুম ভাঙতেই অনেক প্রশ্ন দাঁড়া বেঁধেছিল দেবেশের মনে। তখন শচীনই উত্তর দিয়েছিল ওকে, বুঝিয়েছিল দেবেশকে যে গত 15 বছর ধরে সে অসুস্থ হয়েছিল এই আশ্রমে। অচেতন অবস্থাতেই ছিল সে, চিকিৎসা চলছিল তার এতদিন ধরে। এখন সে সম্পূর্ণ সুস্থ। শচীনের কথা বিশ্বাস হয়েছিল দেবেশের, তাই নতুন জীবন পেয়ে আনন্দের সাথে ফিরেছিল সে সনদপুরে। এদিকে সনদপুরে ফেরার পরই হেমেন্দ্ররা জানতে পারল যে কনাথ সেনের জ্ঞান ফিরেছে। খুব তাড়াতাড়ি হয়তো সে ছাড়া পেয়ে যাবে হাসপাতাল থেকে। এছাড়া জানতে পারল যে সবুজ, টিনা আর কৌশিকও সুস্থ হয়ে গেছে। কিন্তু অনিকেতের কথাবার্তা থেকে স্পষ্ট বুঝতে পারল হেমেন্দ্ররা যে সাচি, সবুজ, টিনা আর কৌশিককে নাইট ক্লাবের সে রাতের ঘটনার জন্য পুলিশের কাছে জবাবদিহি দিতে হবে। এদিকে তাম্বা থেকে ফেরার পথে হেমেন্দ্র মনে মনে ঠিক করে নিয়েছিল যে পরীকে সে আইনিভাবে দত্তক নেবে, তাই সেই চেষ্টাই করতে শুরু করলো সে। হেমেন্দ্রের এই চেষ্টায় অনিকেত ওর পাশে এসে দাঁড়ালো। আস্তে আস্তে আবার সবার জীবন স্বাভাবিকভাবে চলতে শুরু করলো। দেবেশ চলে যাওয়ার পর যে ঘোষাল বাড়ি নির্জীব হয়ে গিয়েছিল সেই ঘোষাল বাড়ি থেকে আবার হাসি, গল্পের আওয়াজ ভেসে আসতে লাগলো। দুঃস্বপ্নের মতো দিনগুলোকে ভুলে আবার নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করলো ওরা।